সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে ফিনান্স এর অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অজিত দেবনাথ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আশা করি বর্তমান পরিস্থিতিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। শীতকালীন অবকাশের পর তোমাদের সাথে এটা আমার প্রথম অনলাইন ক্লাস। যাই হোক, অবকাশের আগে বা বন্ধের আগে আমরা টাইম ডেভেলপ মানি বা অর্থের সময়মূল্য এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ করেছিলাম। আর আর্থিক বিশ্লেষণ চতুর্থ অধ্যায়, এই অধ্যায়টা শুরু করেছিলাম। এই অধ্যায়টা আমরা প্রথম দিকে যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর হচ্ছে আর্থিক বিবরণী বা নগদ প্রবাহ বিবরণীর পূর্ণাঙ্গ ছক, এই ছকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী অঙ্কগুলো দেখব, সেই জন্য নগদ প্রবাহ বিবরণীর পূর্ণাঙ্গ ছকটা আমরা আবার আলোচনা করব আর রিভিশন আকারে দেখবো আর কি। এখানে ডিটেলস কিছু বলবো না, জাস্ট মনে আছে কিনা সেগুলো, এই জন্য আমরা এই ছকটা আবার দেখব। নগদ প্রবাহ বিবরণ করতে গেলে 3টা স্টেপে অঙ্কগুলো করতে হয়। প্রথম হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, দ্বিতীয়টা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এবং তৃতীয়টা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এগুলো আমি গত ক্লাসে বা বন্ধের আগে যে ক্লাসটা হয়েছিল আর্থিক বিশ্লেষণের, সেখানে সব ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে জাস্ট একটি রিভিউ করবো আমরা। দেখো, পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রথমে যে আইটেমগুলো সেটা হচ্ছে নিট লাভ। এটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে। নিট লাভের পরে কি কি যোগ করতে হবে, কি কি বিয়োগ করতে হবে। দেখো, যোগ হবে অবচয় বা অবলম্বন, যদি অঙ্কে থাকে সেক্ষেত্রে যোগ করতে হবে। তারপর স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চলতি সম্পদ হ্রাস, চলতি দায় বৃদ্ধি, এগুলো থাকলে পরে আমরা সবগুলো যোগ করব। আর বিয়োগ করতে হবে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, চলতি সম্পদ বৃদ্ধি, চলতি দায় হ্রাস। এখন চলতি দায় হ্রাস বা চলতি দায় বৃদ্ধি কিভাবে হয় আমরা অঙ্ক করবো, তখন আমরা দেখাই দেবো কিভাবে হচ্ছে। তারপর যোগ বিয়োগ করার পরে যে আমরা ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হচ্ছে পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এরপর আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, 2 নম্বর কার্যক্রম, সেখানে কি কি আইটেম বা কোন কোন এগুলো যোগ করতে হয় সেগুলো হচ্ছে অন্য কোম্পানির সিকিউরিটিজ বিক্রয়, তারপরে স্থায়ী সম্পদ বিক্রয়, প্রদত্ত ঋণের আসল আদায়। এগুলো থাকলে আমরা যোগ করব। আর বিয়োগ করতে হবে যেগুলো, সেগুলো হচ্ছে অন্য কোম্পানির সিকিউরিটিজ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয়, ঋণের প্রদান। এগুলো থাকলে আমরা বিয়োগ করব। সাধারণত ক্রয় করলে আমাদের নগদ টাকা কমে যায়, এই জন্য আমাদের বিয়োগ করতে হয়। আর বিক্রয় করলে আমাদের নগদ টাকা বাড়ে, এই জন্য আমরা যোগ করব। তারপর যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, এই অ্যামাউন্টটা। এগুলো যোগ বিয়োগ করার পরে এখানে যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। তারপর 3 নম্বর কার্যক্রম হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রথম হচ্ছে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি। যেহেতু প্রাপ্তি মানে পাচ্ছি আমরা, সেহেতু আমাদের যোগ করতে হবে। আর অ্যামাউন্টের যেগুলার স্টার চিহ্ন যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে সেগুলো হবে বিয়োগ, আর যেগুলো ব্র্যাকেট না সেগুলো হবে যোগ। তারপর বন্ড বা ঋণপত্র ইস্যু হতে নগদ প্রাপ্তি, প্রাপ্তি মানে পাচ্ছি, তার মানে আমাদের যোগ করতে হবে। প্রদেয় নোট হতে প্রাপ্তি, যোগ করতে হবে। লভ্যাংশ বাবদ প্রদান করে দিচ্ছি, নগদ টাকা কমে যাচ্ছে, বিয়োগ করতে হবে। অগ্রাধিকার শেয়ার পরিশোধ বাবদ প্রদান, পরিশোধ করতেছি, তার মানে বিয়োগ করতে হবে। এগুলো যোগ বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ।
তারপর আমরা পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ এবং লাস্ট কোনটা অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, এই তিনটা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে নগদ ও নগদ সমমূল্যের নিট হ্রাস বা বৃদ্ধি। যদি অ্যামাউন্টটা যদি আমাদের প্লাস ফিগার আসে সেক্ষেত্রে হবে বৃদ্ধি, আর যদি মাইনাস ফিগার আসে সেক্ষেত্রে হবে নিট হ্রাস। তার সাথে আমাদের যোগ করতে হবে যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এটা আজকে আমরা দেখব কোনটা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, কোনটা সমবায় নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করলে সমবায় নগদ উদ্বৃত্তের সমান হবে। এই অঙ্কে একটা মজার বিষয় হচ্ছে যে অঙ্কের ভিতরে অ্যান্সারটা দেওয়া থাকে, উত্তরটা দেওয়া থাকে। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সমবায় নগদ উদ্বৃত্ত দেওয়া থাকে, সেখান থেকে আমরা বুঝতে পারি যদি অঙ্ক যদি মিলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে অঙ্কটা হয়েছে, আর না মিললে বুঝি যে অঙ্কটা হয় নাই। যাই হোক, এখন আমরা একটা অঙ্ক দেখব, সবাই একটু ভালোভাবে খেয়াল করো। দেওয়া আছে জনাব জামান লিমিটেডের 31শে ডিসেম্বর 2016-17 সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী এবং অন্যান্য তথ্য নিম্নে দেওয়া হলো। জামান লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র 31শে ডিসেম্বর। খেয়াল করো সবাই, কি কি দেওয়া আছে। সম্পত্তি সমূহ দেওয়া আছে। কি কি সম্পত্তি দেওয়া আছে? হাতে নগদ 2017 সাল, 2016 সাল। 17 সালে দেওয়া আছে 19,000 আর 16 সালে দেওয়া আছে 8,000। এখন 16 সাল আগে না 17 সাল আগে? অবশ্যই 16 সাল আগে। তারপর 17 সাল, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক নগদ, এটা হচ্ছে সমাপনী নগদ। বুঝতে পারছি সবাই আমরা? এটা হচ্ছে প্রারম্ভিক নগদ, যে সালটা আগে সেটা হবে প্রারম্ভিক, আর যে সালটা পরে সেটা হবে সমাপনী। আমরা আগের অঙ্কে আমাদের পূর্ণাঙ্গ ছকটা দেখলাম, ছকের মধ্যে যখন দেখলাম প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করা হয়েছে, সেটা হচ্ছে এই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করলে এই সমাপনী নগদ উদ্বৃত্তের সমান হবে। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো অঙ্কটা হয়েছে। যাই হোক, তারপরে আমরা আসি প্রাপ্য হিসাব। 2017 সালে দেওয়া আছে 30,000, 2016 সালে দেওয়া আছে 17,000। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রাপ্য হিসাব এখানে বাড়ছে। প্রাপ্য হিসাব কি হিসাব? সম্পত্তি, চলতি সম্পত্তি হিসাব। আমরা সবে বুঝতে পড়ে আসছি যে চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, আর চলতি সম্পত্তি যদি হ্রাস পায় যোগ করতে হয়। এইখানে খেয়াল করো চলতি সম্পত্তি বাড়তেছে না হ্রাস পাচ্ছে। 2016 সালে ছিল চলতি সম্পদ কত? 17,000 এবং 2017 সালে 30,000। তাহলে বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। 2016 সালে ছিল 17,000, 2030 সালে এটা বাড়ছে 30,000 টাকা হয়েছে, 13,000 টাকা বাড়ছে। তার মানে প্রাপ্য হিসাব বৃদ্ধি হয়েছে। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পাইলে বিয়োগ করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছো। সেম ভাবে মজুত পণ্য, মজুত পণ্য হচ্ছে আমাদের চলতি সম্পদ। 25 হাজার 30,000, 17 সালে 25, 16 সালে 30। তার মানে এটা কমছে, বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। তারপর আছে যন্ত্রপাতি, স্থায়ী সম্পত্তিটা, অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি। তারপর আছে দায় ও মালিকানা সত্ত্ব। অবচয় সঞ্চিতি 10,000, 5,000। তারপরে সবগুলা যোগ করছি 1,34,000, এখানে যোগ করছি 1 লাখ। এখন দেখো দায় ও মালিকানা সত্ত্ব কি কি দেওয়া আছে। প্রদেয় হিসাব 7,000 আর হচ্ছে 10,000। 2017 সালে 7,000, 2016 সালে 10,000। এর প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায় হিসাব। তাহলে এখানে কি প্রদেয় হিসাব বাড়ছে না কমছে? 2016 ছিল 10, 17 হচ্ছে 7, তাহলে অবশ্যই কমছে 3,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব কি? চলতি দায়। দায় হিসাব যদি কমে বা হ্রাস পায় বিয়োগ করতে হয়, আর যদি বৃদ্ধি পায় যোগ করতে হয়। সেম ভাবে বকেয়া খরচ।
2017 সালে 1000, 16 সালে নাই। তার মানে বৃদ্ধি পাইছে। 16 সালে 1 টাকাও ছিল না, 17 সালে 1000 টাকা। তার মানে বকেয়া খরচ বৃদ্ধি পাইছে, যোগ করতে হবে। তারপর হচ্ছে সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে 90,000 আছে 17 সালে, আর 16 সালে আছে 60,000। লাস্টে আছে সংরক্ষিত আয় 36,000 আর 30,000। সংরক্ষিত আয় হচ্ছে কারবারের অর্জিত মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে প্রতিষ্ঠানের বিভিন্ন তহবিলের মাধ্যমে সংরক্ষণ করে তাকে সাধারণত আমরা সংরক্ষিত আয় বলি। সংরক্ষিত আয়টা নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না। আগে বলতেছি আমরা সংরক্ষিত আয় কিন্তু নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয় না। তারপর আমরা সবগুলো যোগ করলাম, দেখলাম 1,34,000, এখানে 1,00,000। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাব। আরো কিছু তথ্য দেওয়া আছে, দেখি কি কি তথ্য আছে। তথ্য দেওয়া আছে 2017 সালে নিট আয় দেওয়া আছে 10,000 টাকা। নগদ যন্ত্রপাতি ক্রয় করছি আমরা 20,000 টাকা। নগদ লভ্যাংশ প্রদান দেওয়া আছে 4,000 টাকা। 4 নাম্বার বলা আছে প্রতিটি 10 টাকা মূল্যের 30,000 টাকা সাধারণ শেয়ার ইস্যু। ইস্যু মানে হচ্ছে বিক্রি করা। সাধারণ শেয়ার বিক্রি করছে, বিক্রি করলে কি হয়, টাকা আসে, যোগ করতে হবে। আমাদের করণীয় কি, পরোক্ষ পদ্ধতিতে জামাল লিমিটেডের 2017 সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত কর। আমরা অঙ্গটা দেখলাম, এখন আমরা সলিউশন দেখব। জামান লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এখানে একটু সবাই একটু খেয়াল করো। আমরা ছকে দেখে আসছি, প্রথম হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। পরিচালন থেকে নগদ প্রবাহের প্রথম আইটেমটা হচ্ছে নিট আয়। নিট আয় আমাদের অন্যান্য তথ্যে এখানে দেওয়া আছে। আশা করি তোমরা সবাই এখন বই কিনে ফেলছো। এই অঙ্কটা বইয়ে আছে, একটু সবাই বোঝার চেষ্টা করো। যারা এখন ক্লাস করতেছো তারা অবশ্যই, যদি তোমাদের এখন যদি বই থাকে, বই থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি তোমাদের কাছে এখন বই থাকে, বই বের করলে আমি বললে তোমাদের বই মানে বুঝতে একটু সুবিধা হবে কিভাবে কিগুলো করছি। খেয়াল করো, প্রথম আছে নিট আয়। অন্যান্য তথ্যতে নিট আয় আমাদের বলা ছিল 10,000 টাকা। আমরা ছকে দেখে আসছি নিট আয় সরাসরি এইখানে আসে, এই ঘরে আসে 10,000 টাকা। তারপরে ছিল অবচয়। ছকে আমরা দেখে আসছি অবচয়, অবচয় বা অবলম্বন। এখন খেয়াল করো যে এখানে অবচয় বা অবলম্বন কোথায় দেওয়া আছে। ছকের ভিত্তি দেওয়া ছিল অবচয় সঞ্চিতি যন্ত্রপাতি 2017 সালে ছিল 10,000, 2016 সালে ছিল 5,000। সেক্ষেত্রে কি হয়েছে, 5,000 টাকা বৃদ্ধি পাইছে, তার মানে যোগ করতে হবে। এই অবস্থায় 5,000 যোগ করছি আমরা। এই জন্য বললাম যে তোমাদের কাছে যদি বই থাকে, বই থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি আবার ছক বাই করবো অঙ্কে, তারপরে বলবো, এটা আবার বুঝতে অসুবিধা হবে। তারপরে খেয়াল করো, প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি কিভাবে হয়েছে বলছি একবার, আবার বলতেছি। প্রাপ্য হিসাব আমাদের ছকে অঙ্কে ছিল 2016 সালে ছিল 17,000, 2017 সালে ছিল 30,000। তাহলে বাড়ছে না কমছে? 16 সালে ছিল 17 আর 17,000 টাকা, 2017 সালে হয়েছে 30,000 টাকা, তাহলে অবশ্যই বৃদ্ধি পাইছে 13,000। সেটা এখানে দেখাইছি যে প্রাপ্য হিসাব বৃদ্ধি 30,000 মাইনাস 17,000, কত হাজার টাকা বৃদ্ধি পাইছে? 13,000 টাকা বৃদ্ধি পাইছে। আর প্রাপ্য হিসাব হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব যদি বৃদ্ধি পায় বিয়োগ করতে হয়। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় বিয়োগ করতে হয়। প্রাপ্য হিসাব কি হিসাব? চলতি সম্পদ হিসাব। চলতি সম্পদ হিসাব যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি করতে হয়? বিয়োগ করতে হয়, কারণ সম্পদ বাড়লে নগদ টাকা কমে যায়। সেম ভাবে দেখো মজুত পণ্য। মজুত পণ্য এখানে কি হয়েছে? হ্রাস হয়েছে। হ্রাস কিভাবে বা কমছে কিভাবে?
17 সালে ছিল মজুত পণ্য ছিল 25,000, আর 16 সালে ছিল কত 30,000। 16 সালে 30, 17 সালে হচ্ছে 25, তো বোঝাই যাচ্ছে কমে যাচ্ছে। 16 সালে কত ছিল 30,000 টাকা, সেটা 17 সালে কোন 5,000 টাকা কোন কত হয়েছে 25,000 টাকা। এখানে দেখো এই জন্য লিখছি মজুত পণ্য হ্রাস 30,000 মাইনাস 25,000। আর মজুত পণ্য যেহেতু চলতি সম্পদ, চলতি সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় সেক্ষেত্রে কি করতে হয়, যোগ করতে হয়। এই যোগ মানে ব্র্যাকেটের অংশগুলো হচ্ছে বিয়োগ, আর যেগুলো ব্র্যাকেট ছাড়া সেগুলো হচ্ছে যোগ। আর পরিচালনা কার্যক্রমের ভিতরে কি আসে, এখানে শুধু আসে হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়, আর নিট আয় আর অবচয়, আর হচ্ছে লাভ ক্ষতি কি যন্ত্রপাতি বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি এগুলো আসে, অন্য কোনো কিছু আসে না এখানে। এখন আমাদের সম্পদগুলা শেষ, এখন দায় দেখি আমরা কি কি আছে। দায়ের বলতে এখানে আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমি আগেও বলছিলাম, দেখো একটু। প্রদেয় হিসাব 2017 সালে আছে 7,000, 2016 সালে হচ্ছে 10,000। তাহলে বাড়ছে না কমছে? 2016 সালে হচ্ছে 10, আর 17 সালে হচ্ছে 7, তার মানে কমে গেছে। প্রদেয় হিসাব হ্রাস 10,000 মাইনাস 7,000। আমরা জানি যে চলতি প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়, চলতি দায় যদি কমে যায় বা হ্রাস পায় সেক্ষেত্রে বিয়োগ করতে হয়। এই যে আমরা বিয়োগ করছি ব্র্যাকেট চিহ্ন, মানে বিয়োগ। তারপর আছে বকেয়া খরচ। 2017 সালে আছে 1,000, 2016 সালে 1 টাকাও না, 0 টাকা। তার মানে বকেয়া খরচ বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? 16 সালে 1 টাকাও ছিল না, 17 সালে 1,000 টাকা। তার মানে বকেয়া খরচ 1,000 টাকা বৃদ্ধি পাইছে। 1,000 টাকা বৃদ্ধি পাইছে মানে চলতি দায় বাড়ছে। চলতি দায় বাড়লে কি করতে হয়, যোগ করতে হয়। 1,000 টাকা আমরা যোগ করছি এখানে। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে 5,000 মাইনাস 13,000, 5,000 মাইনাস 3,000, 1,000, এই সবগুলো আইটেম আমরা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলে আমাদের কত আসতেছে মাইনাস 5,000। এখন এই 10,000 আর এই মাইনাস 5,000 করলে কত হয় 5,000। 5,000, এই 5,000-এর নাম হচ্ছে পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এই 5,000 টাকার নাম কি, পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। আবার বলতেছি, এই সবগুলো আমরা যোগ বিয়োগ করব। যোগ কি কি আছে, 5,000, 5,000, 10,000 আর 1,000 কত হয় 11,000, আর মাইনাস আছে কি কি 13,000 আর 3,000, 16,000। 16,000 থেকে 11,000 গেলে থাকে, যেহেতু মাইনাস 16 বড় তাহলে মাইনাস 5,000 হবে। এখন এই 10,000 হচ্ছে নিট আয়ের অ্যামাউন্ট, আর এটার হচ্ছে এইগুলোর যোগফল, যোগ বিয়োগ করার পর যেটা হচ্ছে এটা 5,000। এখন বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 5,000। এই 5,000-এর নাম হচ্ছে পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। আমাদের 1 নাম্বার কাজ শেষ, পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় কাজটি করবো, সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম নগদ প্রবাহের ভিতরে শুধু আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় যেগুলো আইটেমগুলো আছে শুধু সেই আইটেমগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। স্থায়ী সম্পত্তি বাদে অন্য কোনো আইটেম এখানে অন্তর্ভুক্ত হবে না। এগুলো আমি প্রথম ক্লাসে বলছিলাম, আবার বললাম এখন। যাই হোক, প্রথমে কি দেওয়া আছে, অন্যান্য তথ্য দেখে খেয়াল করো যে কি কি অন্যান্য তথ্য ছিল আমাদের। নগদের যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি কি একটা স্থায়ী সম্পদ। আর উদ্বৃত্ত পত্রের ভিতরে যন্ত্রপাতি ছিল 70,000, 20,000। তো কি হয়েছে, এটা 2017 সালে ছিল 70,000 আর 2016 সালে 50,000। যন্ত্রপাতি বাড়ছে না কমছে? যন্ত্রপাতি অবশ্যই বাড়ছে। বাড়লে কি হয়, বাড়লে ক্রয় করছে যন্ত্রপাতি, কত টাকা ক্রয় করছে 20,000 টাকা। অন্যান্য তথ্যের ভিত্তিতে সরাসরি বলা আছে নগদে যন্ত্রপাতি ক্রয় 20,000। তো যখন যন্ত্রপাতি ক্রয় করা হয় তখন যন্ত্রপাতি বাড়তেছে, আর নগদ টাকা বাড়তেছে না কমতেছে? যন্ত্রপাতি ক্রয় করলে একটা সম্পত্তি বাড়লো, আর একটা সম্পত্তি নগদ টাকা চলে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই জন্য
স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করা হয় তখন বিয়োগ করতে হবে, আর যখন বিক্রয় করা হয় তখন নগদ টাকা আসে তখন যোগ করতে হয়। এই জন্য আমরা নগদ যন্ত্রপাতি ক্রয় এখানে 20,000 টাকা বিয়োগ করছি। যেহেতু একটাই এখানে স্থায়ী সম্পত্তি ছিল, এখানে একটাই লিখছি 20,000 মাইনাস 1000। এই অ্যামাউন্টের নামই হবে বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। আমাদের দুইটা কার্যক্রম শেষ, এখন 3 নম্বর কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম কি কি আছে দেখো। প্রথমে আছে সাধারণ শেয়ার ইস্যু। আমাদের অন্যান্য তথ্যতে খেয়াল করবা যে প্রতিটি 10 টাকা মূল্যে 30,000 টাকার সাধারণ শেয়ার ইস্যু বলা আছে। এখানেও বলা আছে সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা 90,000 থেকে 17,090,000 আর 2016 সালে 60,000। এখন দেখো বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তার মানে সাধারণ শেয়ার ইস্যু করছে কত হাজার টাকা? 30,000 টাকা। ইস্যু মানে হচ্ছে বিক্রয়। কি করতে হবে? বিক্রি করলে কি হয়? টাকা বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। এই জন্য আমরা যোগ করব 30,000। অন্যান্য তথ্য দেখো দেওয়া আছে প্রতিটি 10 টাকা মূল্যে 30,000 টাকার সাধারণ শেয়ার ইস্যু। 30,000 টাকা আমরা যোগ করব। তারপরে বলা আছে নগদ লভ্যাংশ প্রদান 4,000 টাকা। লভ্যাংশ দেওয়া আছে 4,000 টাকা। প্রদান করতেছি তার মানে টাকাটা চলে যাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে, এই জন্য 4,000 টাকা বিয়োগ করতে হবে। আর এটা আমরা ছকেও কিন্তু আমরা দেখে আসছি। এখন 30,000 আর মাইনাস 4,000 কত হয়? 26,000। 26,000 হচ্ছে প্লাস, ঠিক আছে 26,000। এখন একটা জিনিস খেয়াল করো, আর কোনো আইটেম কিন্তু যায় না। সংরক্ষিত আয় ছিল, সংরক্ষিত আয় নগদ প্রবাহ বিবরণী অন্তর্ভুক্ত হয় না। কেন হয় না বলছি একবার। এখন এই 26,000 টাকা হচ্ছে, এই 26,000 টাকার নাম হবে অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এখন আমাদের মোটামুটি 3টা আইটেম কাজ শেষ। পরিচালনা কার্যক্রম থেকে প্রাপ্ত নিট নগদ প্রবাহ আমরা পাইছি 5,000। তারপরে 2 নম্বর হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ পাইছি আমরা মাইনাস 20,000। তারপর লাস্ট হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ পাইলাম আমরা 26,000। এখন এই 3টা এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ হচ্ছে পরিচালনা কার্যক্রম থেকে প্রাপ্ত 5,000 টাকা যোগ, আর অর্থায়ন কার্যক্রম থেকে প্রাপ্ত 26,000, এই দুটো হচ্ছে যোগ। আর বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ 20,000, এটা হচ্ছে বিয়োগ। এখন এই 26,000 আর 5,000 যোগ করলে কত হয়? 31,000। আর হচ্ছে বিয়োগ হচ্ছে 20,000। 31,000 থেকে 20,000 মাইনাস করলে হয় 11,000। 11,000 কি আসছে? প্লাস ফিগার আসছে, এই জন্য হবে নিট নগদ বৃদ্ধি 11,000। নিট নগদ বৃদ্ধি কত? 11,000। এখন 11,000 টাকা যদি মাইনাস ফিগারে আসতো, সেক্ষেত্রে আমরা লিখতাম নিট নগদ হ্রাস। বুঝা গেছে? যেহেতু এখানে প্লাস ফিগারে আসছে, সেই জন্য আমরা কি লিখবো এখানে? নিট নগদ বৃদ্ধি। আরেকটা জিনিস খেয়াল করো, কি বলা আছে? যোগ প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত হচ্ছে যে আমরা অঙ্কে প্রথমেই ছিল আমাদের যে সম্পত্তি সমূহের ভিতরে ছিল হাতে নগদ, বলছিলাম আমি 2017 সালে ছিল 19,000, 2016 সালে ছিল 8,000, 2016 ছিল 8, 17 হচ্ছে 19। সাল কোনটা আগে আমাদের? সাল হচ্ছে 16টা হচ্ছে আগে, তার মানে 2016 সাল হচ্ছে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, আর 17 সালে হচ্ছে সমাপনী নগদ উদ্বৃত্ত। তাহলে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত কত? 8,000। 8,000, তাহলে 11 আর 8 যোগ করলে কত হয়? 19,000। সমাপনী নগদ উদ্বৃত্ত আমাদের অঙ্কে কত ছিল? হাতে নগদ 19,000 টাকা ছিল, তার মানে মিলে গেছে, তার মানে অঙ্ক আমাদের হয়েছে। এই জন্য বলছিলাম যে অঙ্ক একটা মজার বিষয় হচ্ছে অঙ্ক করলেই বোঝা যাবে যে অঙ্ক হয়েছে কিনা না হয়েছে, কারণ অঙ্কের ভিতরে এখানে অ্যান্সার দেওয়া থাকে।
আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা বইয়ে দেওয়া আছে, কেউ যদি না বুঝে অবশ্যই কমেন্টস করবা কোথায় কি বুঝতেছো না। আর এই অঙ্কগুলা এত বড় অঙ্ক সাধারণত আসে না আমাদের পরীক্ষাতে। এখানে ইয়া করে আসে যে কোনো একটা কার্যক্রম বা দুইটা কার্যক্রম পরীক্ষাতে আসে। পরিচালন কার্যক্রম আসে, অথবা অর্থায়ন কার্যক্রম আসে, বা বিনিয়োগ কার্যক্রম আসে, যে কোনো দুইটাও আসে, আবার যে কোনো একটাও আসে, বলা যায় না। যদি একটা আসে সেক্ষেত্রে পরিচালন কার্যক্রমটা বেশি আসে পরীক্ষায়। আর যদি তোমার অর্থায়ন কার্যক্রম আসে সেক্ষেত্রে পরিচালন কার্যক্রম, তারপরে বিনিয়োগ কার্যক্রমের অ্যান্সারটা অঙ্কের দেওয়া থাকে, সেখান থেকে নিয়ে যোগ করে করতে হয়। অঙ্কগুলো সহজ, একটু চেষ্টা করলে আমরা পারবো। আর একটা মজার বিষয় হচ্ছে এই অঙ্কগুলো আমরা হিসাব বিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় পত্রে এই অধ্যায়টা আছে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে নগদ প্রবাহ বিবরণী নামে একটা অধ্যায় আছে। এই সেম অঙ্ক, হুবহু একই অঙ্ক। এখানে যদি তোমরা একটু ভালোভাবে বুঝো সেক্ষেত্রে তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের তখন বুঝতে সুবিধা হবে নগদ প্রবাহ বিবরণীগুলো। যাই হোক, তারপরে আমরা আরেকটা টপিক আলোচনা করবো, সেটি হচ্ছে ফি বা মুক্ত নগদ প্রবাহ। ফি বা মুক্ত নগদ প্রবাহ বলতে আমরা কি বুঝি? সাধারণত পরিচালনা কার্যগুলি হতে প্রাপ্ত নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেওয়ার পর যে অতিরিক্ত অর্থ থাকে তাকে ফি বা মুক্ত নগদ প্রবাহ বলা হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফি নগদ প্রবাহ, পাওনাদারের দাবি, তারপর হচ্ছে সুদ এবং শেয়ার মালিকদের দাবি, এগুলো হচ্ছে ফি বা মুক্ত নগদ প্রবাহ। ফি বা মুক্ত নগদ প্রবাহ যদি সূত্র দেখি আমরা, সেক্ষেত্রে ফি বা মুক্ত নগদ প্রবাহ ইকুয়াল টু পরিচালন কার্যবলী হতে নগদ প্রবাহ প্লাস সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয় আর স্থায়ী সম্পত্তি ক্রয়। মূলধনী ব্যয় হচ্ছে স্থায়ী সম্পত্তি যেগুলো আছে, মানে বিনিয়োগ কার্যক্রমে যে আইটেমগুলো যায়, যেগুলা ক্রয় বিক্রয়, সেগুলো আমরা যোগ বিয়োগ করে দেখাতে হয় এখানে। একটা অঙ্ক দেখি আমরা ফি বা মুক্ত নগদ প্রবাহের। 2017 সালে XYZ কোম্পানির পরিচালনা কার্যগুলি হতে নগদ প্রবাহ 5 লাখ টাকা, সুদ পরিশোধ 93,000 টাকা, মূলধনী ব্যয় স্থায়ী সম্পত্তি বৃদ্ধি 3,47,000 টাকা, কর হার 29% হলে ফি নগদ প্রবাহ নির্ণয় করো। অঙ্কটা এখানে সলিউশন করে দেওয়া আছে, সবাই একটু খেয়াল করো। আমাদের প্রথমে সূত্রটা ভালো করে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, তাছাড়া কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। এই সূত্রটা হচ্ছে পরিচালনা কার্যগুলি হতে নগদ প্রবাহ। আমরা যে অঙ্ক করে আসলাম নগদ প্রবাহ বিবরণী, প্রথম যে পোর্শনটুকু, সেই আইটেমের নাম হচ্ছে কি পরিচালনা কার্য হতে নগদ প্রবাহ। এখানে সেই একই নাম। তারপরে হচ্ছে প্লাস সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয়, মোট স্থায়ী সম্পত্তি বৃদ্ধি। এখানে দেখো কত পরিচালনা কার্যের মধ্যে নগদ প্রবাহ ছিল 5 লাখ টাকা। তারপরে আসছিল আমাদের সুদ পরিশোধ ছিল 93,000 টাকা, যোগ করলাম ইন্টু 1 মাইনাস কর হার ছিল 29%, 1 মাইনাস 29, 1 মাইনাস 29 মাইনাস মূলধনী ব্যয় ছিল 3,47,000 টাকা। এখন খেয়াল করো 5 লাখ প্লাস, প্রথমে আমরা এটুকু বিয়োগ করব, বিয়োগ করার পরে যে অ্যামাউন্টটা হবে তার সাথে 93,000 টাকা
মাল্টিপ্লাই করবো বা গুণ করবো। গুণ করলে হবে ৬৬,০৩০ টাকা মাইনাস ৩,৪৭,০০০ টাকা। তারপরে ৫ লাখ আর ৬৬,০৩০ টাকা যোগ করবো মাইনাস ৩,৪৭,০০০, সবশেষে আসে ২,১৯,০৩০ টাকা। এটা হচ্ছে ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তারপরে একটা অঙ্ক আছে, অঙ্ক নাম্বার ৩। স্টার শু কোম্পানি তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। স্টার শু কোম্পানি তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী উদ্ধৃত করতে ৩১শে ডিসেম্বর। অঙ্কটা কিভাবে দেওয়া আছে একটু খেয়াল করো। আগের অঙ্কের মতোই অনেকটাই মিল আছে। সম্পত্তি সমূহ কি কি দেওয়া আছে? নগদ 2017 সালে আছে 98,700, 16 সালে 37,250। তারপরে আছে প্রাপ্য হিসাব দেওয়া আছে 87,800, আর 16 সালে দেওয়া আছে 56,000। মজুত পণ্য সেম দেওয়া আছে 1,21,900, 1,03,650। সেমভাবে দেওয়া আছে বিনিয়োগ 81,500 আর হচ্ছে 87,000। তারপর দেওয়া আছে যন্ত্রপাতি 2,50,000 আর হচ্ছে 2,05,000। তারপর দেওয়া আছে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 49,500 আর আছে 40,000। পুঞ্জীভূত অবচয় মাইনাস হয় সবসময়। যোগ বিয়োগফল কত হয়? 5,90,400 আর এখানে হয় 4,58,900। তারপরে দায় ও মালিকানা সত্ত্ব কি কি দেওয়া আছে? প্রদয় হিসাব দেওয়া আছে 57,700 17 সালে, আর 16 সালে দেওয়া আছে 48,280। পদে বকেয়া খরচ দেওয়া আছে 12,100 আর দেওয়া আছে 18,830 টাকা। পদে বন্ড দেওয়া আছে 1,00,000 17 সালে, 16 সালে দেওয়া আছে 80,000। সাধারণ শেয়ার দেওয়া আছে 2,50,000 আর 16 সালে দেওয়া আছে 2 লাখ। সংরক্ষিত আয় দেওয়া আছে 1,70,600 আর এখানে দেওয়া আছে 1,11,790। সবগুলো যোগফল কত হয়? 5,90,400, এদিকেও 4,58,900। তার মানে এই অ্যামাউন্ট সবসময় মিলে যাবে। আর অন্যান্য তথ্য আমরা দেখি কি কি দেওয়া আছে। অন্য তথ্য এখানে দেওয়া আছে হচ্ছে নগদের যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল 92,000 টাকা। তারপরে 2 নম্বর তথ্য বলা আছে বিনিয়োগ ক্রয় মূল্যে বিক্রয় করা হয়েছিল। তারপরে যন্ত্রপাতি বিক্রয় 15,500 টাকা, যার ক্রয় মূল্য ছিল 47,000 টাকা, এবং যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 8,750 টাকা। এখানে কিন্তু যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ দেওয়া আছে। তার মানে আমাদের পরিচালনা কার্যাবলীতে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ বা স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এই অংশটুকু আসবে। আমরা জানি যে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হইলে বিয়োগ করতে হয় আর ক্ষতি হইলে যোগ করতে হয়। তার মানে এটা লাভ হয়েছে যেহেতু, তার মানে এটা বিয়োগ করতে হবে। 4 নম্বর আছে নগদ লভ্যাংশ প্রদান 88,400 টাকা। তারপরে দেওয়া আছে নিট আয় 1,37,210 টাকা। 6 নম্বর তথ্য দেওয়া আছে হচ্ছে সুদ পরিশোধ 2,940 টাকা এবং কর হার দেওয়া আছে 40%। আর অবচয় দেওয়া আছে হচ্ছে 49,700 টাকা। আমাদের করণীয় হচ্ছে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। আর খ নম্বর হচ্ছে ফি নগদ প্রবাহ নির্ণয় করা। আমরা মাত্রই কিন্তু ফি নগদ প্রবাহ নির্ণয় করা শিখলাম। এখানে সব তথ্য দেওয়া আছে। ফি নগদ প্রবাহ নির্ণয় করতে প্রথম সূত্র হচ্ছে পরিচালনা কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, তার সাথে কি করতে হবে? সুদ পরিশোধ যোগ করতে হবে। তারপর 1 মাইনাস কর হার ইন্টু 1 মাইনাস কর হার আর বিয়োগ করতে হবে মূলধনী ব্যয়। অঙ্কটার সমাধান এখানে করে দেওয়া আছে, একটু খেয়াল করো। ওই সেম ভাবে করা হয়েছে অঙ্কটা।
এই অঙ্কটা বইয়ে দেওয়া আছে, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। আমি বলে দিচ্ছি একটু। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রথম হচ্ছে নিট আয়। নিট আয় হচ্ছে 1,37,210 টাকা। আমাদের এটা অন্যান্য তথ্যতে ছিল। অবচয় দেওয়া আছে 49,700, এটা আমাদের অন্যান্য তথ্যতে ছিল। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব বৃদ্ধি। প্রাপ্য হিসাব বৃদ্ধি না হ্রাস কিভাবে হয়েছে আমরা আগের অঙ্কে আমরা দেখে আসছি। এখানে সেম পদ্ধতিতে দেখতে হবে, করতে হবে। প্রাপ্য হিসাব আমাদের এখানে 2017 সালে হচ্ছে 87,800 টাকা, আর 2016 সালে হচ্ছে 56,000 টাকা। তার মানে কি হয়েছে, 16 সালে 56, 17 সালে 27,800 টাকা। তার মানে বৃদ্ধি পাইছে। প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পায়, প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ হিসাব। চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এখানে বিয়োগ করছি। সেম ভাবে মজুত পণ্য। মজুত পণ্য 2017 সালে ছিল 1,21,900, 16 সালে 1,03,650। তার মানে মজুত পণ্য কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এটাও বিয়োগ করছি। আর এখানে চলতি সম্পদ নাই। তারপর চলতি দায় কি কি আছে, পদয় হিসাব আছে। পদয় হিসাব আছে 57,000, 17 সালে 57,700, আর 16 সালে আছে 48,280। তার মানে কি পদয় হিসাব বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, হ্রাস পাইছে। হ্রাস পাইলে বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে যোগ করতে হয় 49,420 টাকা। তারপর হচ্ছে বকেয়া খরচ। বকেয়া খরচ এখানে হ্রাস পাইছে, বিয়োগ করছি। আর বলছিলাম যে এখানে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আমাদের অন্যান্য তথ্যের 3 নম্বরে ছিল। তেমন এটা কি লাভ বিয়োগ করতে হবে, যেহেতু লাভ হয়েছে। এই যে প্যাকেটে আমরা লিখে দিচ্ছি 8,750। এখন সবগুলো আমরা যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগ করার পরে যে আইটেম মানটা আসছে এটা আসছে, এটা মাইনাস চলে আসছে, কারণ মাইনাস অ্যামাউন্টটা বড়, এই জন্য মাইনাস আসছে। এখন 1,37,210 টাকা হচ্ছে নিট আয়। নিট আয় থেকে এটা বিয়োগ করলে যে অ্যামাউন্ট আসবে, এই অ্যামাউন্ট নাম হবে পরিচালন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এটা হচ্ছে 1,40,800 টাকা। তারপর আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ করব। সেখানে প্রথম হচ্ছে যন্ত্রপাতি বিক্রয়। যন্ত্রপাতি বিক্রয় এখানে আমাদের বলা আছে কত, 15,500 টাকা। 3 নাম্বার সমন্বয় অন্যান্য তথ্য দেখো দেওয়া আছে এখানে যন্ত্রপাতি বিক্রয় 15,500। যেহেতু বিক্রয় করছি তাহলে আমার নগদ টাকা 500, এই জন্য যোগ করতে হবে। তারপরে দেখছে যন্ত্রপাতি ক্রয় 92,000 টাকা। 1 নাম্বার তথ্যটি বলা আছে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল 92,000 টাকা, বিয়োগ করলাম। তারপরে আছে বিনিয়োগ। বিনিয়োগ দেখো 2017 সালে দেওয়া আছে 81,500, আর 16 সালে দেওয়া আছে 87,000। তাহলে কি বিনিয়োগ কি বাড়ছে না কমলো? 16 সালে দেওয়া আছে 87,000, আর 17 সালে দেওয়া আছে 81,500, কমছে। তার মানে বিক্রয় করছি, তাই না? এই জন্য যোগ করতে হবে কত, 5,500 টাকা হয়। এই 5,500 যোগ করতে হবে। এই তিনটাই ছিল এখানে স্থায়ী সম্পত্তি। এখন আমরা তিনটা যোগ বিয়োগ করলে কত হয়, 70,950। যেহেতু এখানে মাইনাস অ্যামাউন্ট বড় আছে এই জন্য ব্র্যাকেট মাইনাস। তারপরে করব আমরা বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। এই অ্যামাউন্টের নাম হবে কি, বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ। তারপর 3 নম্বর কাজ হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম নগদ প্রবাহ প্রথম আইটেম লভ্যাংশ প্রদান। এখানে দেওয়া আছে সমন্বয়ের ভিতরে 88,800 টাকা। লভ্যাংশ যেহেতু প্রদান করে দিয়েছি তার মানে বিয়োগ করতে হবে। তারপরে হচ্ছে পদেয় বন্ড ইস্যু। এখানে অঙ্কে দেখো পদেয় বন্ড ইস্যু দেওয়া আছে কত, 2,000। পদেয় বন্ড আছে 2,000 কত, পদেয় বন্ড 1 লাখ আছে আর 80,000 টাকা। 1 লাখ হচ্ছে 17 সালে, 80,000 হচ্ছে 16 সালে। তাহলে কি বাড়ছে না কমছে? বাড়ছে, ইস্যু করছে, সেল করছে, এই জন্য বাড়ছে। এই জন্য 20,000 টাকা যোগ করতে হবে। সেম ভাবে সাধারণ শেয়ার ইস্যু বলা আছে এরকম 2.5 লাখ আর হচ্ছে 2 লাখ, বাড়ছে 2 লাখ টাকা, 50,000 টাকা বাড়ছে, যোগ করতে হবে। এখন এই তিনটা আমরা যোগ বিয়োগ করলে হচ্ছে কত, 18,400। 18,400 এর নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ।
এখন আমরা পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, অর্থায়ন কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ, এই তিনটা যোগ বিয়োগ করলে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে ৫১,৪৫০। এই অ্যামাউন্টের নাম হচ্ছে, যেহেতু অ্যামাউন্টটা প্লাস ফিগারে আসছে এই জন্য অ্যামাউন্টের নাম হবে নেট নগদ বৃদ্ধি। আর যদি অ্যামাউন্টটা যদি মাইনাস ফিগারে আসতো তাহলে লিখতাম আমরা নেট নগদ হ্রাস। তারপরে আগের অঙ্কের নিয়মে আমরা যোগ প্রারম্ভিক উদ্বৃত্ত কত ৩৭,২৫০। আমাদের অঙ্কে দেখো দেওয়া আছে ২০১৬ সালের নগদের অ্যামাউন্ট আছে কত ৩৭,২৫০। তারপরে এখানে সমাপনী উদ্বৃত্তটা এখানে আসে নাই, সমাপনী উদ্বৃত্ত হবে ৯৮,৭০০। এখানে ছোট হয়ে গেছে, আসে নাই, তোমরা বুঝে নেবে একটু কষ্ট করে। তার মানে মিলে গেছে, তার মানে অঙ্কটা হয়েছে। তারপরে খ নাম্বার ছিল ফি নগদ প্রবাহ। ফি নগদ প্রবাহ সূত্র হচ্ছে পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ প্লাস সুদ পরিশোধ ইন্টু 1 মাইনাস কর হার মাইনাস মূলধনী ব্যয়। পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ কোনটা? এই যে আমরা অঙ্ক যে করলাম এর আগে, এইখানে অ্যামাউন্টটা যা আসছে পরিচালনা কার্যক্রম হতে প্রাপ্ত নিট নগদ প্রবাহ কত ১,৪০,৮০০ টাকা। এটা হবে এটা পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ ১,৪০,৮০০ টাকা প্লাস সুদ পরিশোধ। সুদ পরিশোধ আমাদের অন্য অন্য তথ্যতে দেওয়া আছে ৬ নাম্বার, ওইখানে দেওয়া আছে ৬ নাম্বার অন্য তথ্য দেওয়া আছে। সুদ পরিশোধ কত ২,৯৪০ টাকা এবং কর হারও বলা আছে ৪০%, 1 মাইনাস 0.040 সরি মাইনাস মূলধনী ব্যয়। মূলধনী ব্যয়টা কিভাবে বের করতে খেয়াল করো, স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে বিক্রয়। স্থায়ী সম্পত্তি ক্রয় মানে যন্ত্রপাতি ক্রয় করছিল ৯২,০০০ টাকা আর বিক্রয় করছিল কত ১৫,৫০০ টাকা। ক্রয় করছে ৯২,০০০ টাকা আর মাইনাস বিক্রি করছে কত ১৫,৫০০ টাকা, কত হয় ৭৬,৪৫০ টাকা। আর এটা প্রথমে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করার পর তারপরে এখানে গুণ করব, কত হবে ১,৭৬৪ টাকা। আর এটাই থাকবে। তারপরে আমরা এটা যোগ করছি, এটাই থাকছে, লাস্টে কত হয় ৬৬,১১৪ টাকা। এটা হচ্ছে ফ্রি নগদ প্রবাহ। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কগুলা। অঙ্কগুলো একটু কঠিন, তবে যারা বেশি বেশি প্র্যাকটিস করবো তাদের জন্য অঙ্কগুলো সহজ হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। সবাইকে ধন্যবাদ।